আকাশ থেকে যেই বর্ষণটা হচ্ছে, এই বর্ষণটা অনেক বড় বর্ষণ, যেটা ভারত সহ্য করতে পারবে না। ভারত ভেঙে যাবে, ভারত টুকরা হয়ে যাবে। হাজার নয়, লক্ষ লক্ষ আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে। আমাদের পরবর্তী আরো 10 জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নিবে। 180 ডিগ্রি বদলে ফেলেছে বিশ্বের কোন একটি দেশ, এইভাবে বদলে ফেলেছে এই নজির হয়তো সাম্প্রতিক সময়ে কোনো দেশ দেখাতে পারেনি। তবে এর পিছনে একজনের নাম বলতেই হবে। প্রথম থেকে তিনি যেভাবে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই সময় প্রফেসর ইউনূস বিশ্ব জয় করছেন। এটা প্রফেসর ইউনূসের আরেক খেলা। টাকা পয়সা যা লাগবে আমরা দিব। কত বিলিয়ন ডলার লাগবে বলেন? হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনার সঠিক শুনছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে, জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। যে সিদ্ধান্ত ডক্টর ইউনূসের সরকার নিয়েছে, ধন্যবাদ ওনাকে। যে ছবিগুলো দেখলে তো কলিজা ঠান্ডা। ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীর না চায়, কেউ টাচ করার সাহস পায় না। কেন? এটি ভারতের ঘুম কেড়ে নিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের চাপে ভারত এখন চিড়ে চ্যাপ্টা। একটা গোপন তথ্য ফাঁস করেছে, সেখানে বলা হচ্ছে কি কি বিষয় গোপন তথ্য দিয়ে সতর্ক করলো। ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছেলে ছিল তার স্ট্যাম্প দেখতে, যে সে যদি মার্শাল ল দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই। তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাকটা স্বৈরাচার হাসিনা রেখেছিল, এখানে হাত কাটছিল মির্জা আব্বাসের, এবং এটা করেছিল মির্জা আব্বাস তার ব্যাংক বাঁচানোর জন্য। সেটা তিনি জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন? কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন? বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে? তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এদেশ থেকে কোটি কোটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে। মানে এবার যে সিদ্ধান্ত ডক্টর ইউনূসের সরকার নিয়েছে, এবং আমাদের আশিক চৌধুরী, ধন্যবাদ ওনাকে। যে ছবিগুলো দেখলে তো কলিজা ঠান্ডা। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত। আপনি উত্তর কোরিয়ারে দেখেন, ছোট্ট একটা দেশ, সারা পৃথিবীর না চায়, কেউ টাচ করার সাহস পায় না। কেন? মেশিনে ভরপুর করে রাখছে। কথা বলছি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, তার তুরস্কের সফর এবং এমকে এর সাথে, তুরস্কের সামরিক কোম্পানি এমকে এর সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশের নতুন গোলাবারুদ এবং সামরিক যানবাহন উৎপাদন কারখানায় স্থাপন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাল লাগছে, কঠিন ভাল লাগছে, ভাল লাগলে শেয়ার করেন। চুক্তিটি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে, যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন 2030 এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তারের আরো পরিকল্পনা রয়েছে। তো এখানে বেশ কয়েকটা কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে, যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি, আপনার দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক সুবিধা, ভূ রাজনৈতিক ভূমিকা, জনমতের প্রতিক্রিয়া, অনেক কিছু। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পাত্তা দিলাম না ভারতেরটা, বাট অর্থনৈতিক যেটা, এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু আমি বরাবরই বলছি, আজকের ভিডিওতে বলছি, সরকারের যদি মনে হয় টাকা নাই, প্রবাসীদেরকে ডাক দেন, একটা স্বচ্ছতা রাখেন। কারণ এখন তো ধান্দা শুরু হয়ে গেছে। ওই এক এক উপদেষ্টার পিএস এর যে ঘটনা, ইমান আমাদেরও হারাই গেছি। তারপরেও সেনাবাহিনীর কোনো অ্যাকাউন্ট যদি হয়, ফান্ড আসে, যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই, এই জিনিসগুলা করবো, ইনশাল্লাহ টাকার বন্যা বসা যাবে। মনে রাখেন, প্রবাসীরা ওই কলিজা রাখে। আমরা দুই বিদেশে থাকি তো দেশটারে চাই, ভালোবাসি। ওই মিয়ানমার দিক দিয়ে আরাকান আর্মি গুতা দেয়, সীমান্তের মধ্যে বিএসএফ গুতা দেয়। ভাই, এই গুতাগুতি আর ভালো লাগে না। আমরা কারোর সাথে যুদ্ধে যাওয়ার পক্ষে না, তবে আমাদেরকে গুতাইলে আমরাও গুতাটা রিটার্ন করার পক্ষে। তবে গুতামুখী দিয়া মেশিন লাগবে। এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ ডক্টর ইউনূসের সরকার অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে। চুক্তির স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি তথ্য প্রকাশ এবং জনগণের সাথে আলোচনা বাড়ানো উচিত, অনেকে বলছেন। আর এটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না। অলরেডি আপনারা দেখছেন যে শিলিগুড়ি করিডোরে যুদ্ধের প্রস্তুতির মতন রাফাল যুদ্ধ বিমান, রাশিয়ার তৈরি S-400 এর মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশকে টেনশন করে নিয়ে এখানে বসানো হচ্ছে। এটা যুদ্ধের প্রেক্ষাপট দেখতেছি, এখন বুঝতেছি কেন এগুলো হচ্ছে। কারণ বাংলাদেশ চীন থেকেও JF-17 এর মতন অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিনতেছে। এই জায়গাগুলোতে সরকারকে ধন্যবাদ। আরো অনেক দূর সামরিক খাতকে আগে নিতে হবে। ওয়াকারুজ্জামান তার শেষ গুটি ছেলে ছিল তার স্ট্যাম্প দেখতে, যে সে যদি মার্শাল দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই।
তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকার তারেক রহমান সাহেব আপনার জন্য একটা দুঃখের কথা, সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা, মির্জা ফাকের জন্য খুব কষ্টের কথা, গোরখুদক আব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা। ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। এই ভজগড় বাধাইয়া ওয়াকার তার পাশার কাপড় উদলা করে দিছে, অর্থাৎ তার আইডেন্টিটি বাইরেই আসছে। সে বাংলাদেশের বন্ধু না, সে বাংলাদেশের শত্রু। সুজিত জয়ের কথা বলছি, তারেক রহমান সাহেব। তারা বলতো আপনারা অশিক্ষিত, আপনারা বেকুব, আপনারা রাজনীতি জানেন না, কথা বলতো আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই টোকায়। তো আপনার কথাবার্তা কাজটা যেটা আমার তাই মনে হয়। আপনারা এখন ওয়াকারকে সাপোর্ট করছেন, ঠিক যেভাবে সাইদ ইস্কান্দার মঈনুদ্দিনকে সাপোর্ট করছে, ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারকে সাপোর্ট করতেছেন। মানুষ ভুল থেকে শিখে, তারেক রহমান সাহেব আপনি কি শিখতেছেন? আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু। এই ওয়াকার 5ই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে ক্ষমতা নিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন। কি নাটক তৈরি করলেন? প্রথমে আনসার ভিডিপি বিদ্রোহ করলেন। আনসার ভিডিপি বিদ্রোহ কে করাইছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল? ওয়াকার। আনসার বিদ্রোহ গেল, ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে। ঠিক আছে, কেমনে করছে আপনি শুনতে চান? আপনার আব্বারে যেভাবে মারাইছে, মারানোর পরে এরশাদ সাহেব আবার কালা মাহমুদ দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনারা জানেন তো। ওয়াকার কি করছে? আনসার ভিডিপির দিয়া ইউনূস সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে। এবার ওয়াকার নিজেই আনসার ভিডিপির মহাপরিচালকরে বাস দিছে, এরে আজতে পারাইছে, ওরে ধমক দিছে। কারণ কি জানেন কেমনে দিছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন। এরপরে ওয়াকার কি করছে? হিন্দু বিদ্রোহ শুরু করাইছে। এই ওয়াকার করাইছে। কারে দিয়ে করাইছে? ইসকনিদের নিয়ে করাইছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়ে করাইছে। এর ভিতরে ছাত্রলীগ ঢুকছে, যুবলীগ ঢুকছে। এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে, যুব দল ঢুকছে। কারণ ভারতের তত্ত্ব, ভারতের ন্যারেটিভ, ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন। এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে, এটা হয়েছে মির্জা ফাকের মাধ্যমে, এটা হয়েছে গোরখোদক আব্বাসের মাধ্যমে, আব্দুল্লাহ আল মিন্টুর মাধ্যমে, আমির খসরু মাহমুদের চৌধুরীর মাধ্যমে। এই বিদ্রোহের পরে ওয়াকার আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেয়া যাবে না। আবার এই আন্দোলন করাইছে। কে করাইছে? ওয়াকার। অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে, বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে। অর্থাৎ গার্মেন্টসকে যদি বাংলাদেশে অকেজ করা যায় এবং এই অর্ডার গুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হবে। এবং এর পিছনে ষড়যন্ত্র ছিল কার? ওয়াকারের, ভারতের। ওয়াকারের কোনো আইডিয়া নাই, এটা ভারতের আইডিয়া। ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে। এবং এই আন্দোলনের কারণে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা, শ্রমিক লীগের লোকজনরা ওখানে ঢুকছে, ওয়াকারের পিছনে ছিল। এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে? আর্মি হেডকোয়ার্টারে বসে উনি ভাষণ মারাইছে। কি জন্য ভাষণ মারাইছে? করিডোর ইস্যুতে। আসল ইস্যু তারেক রহমান সাহেব, আপনি কি এটা বুঝছেন? ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসংবিধানগুলি দেখায়া। বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় নাই আনটিল ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনি কি এগুলো জানেন না তারেক রহমান সাহেব? আপনি কি সব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই, দেখেন নাই যে পরিস্থিতি কি? তারেক রহমান সাহেব, এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? করেন নাই। আপনার মতো আপনারা নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব? বিএনপি নির্বাচনে আসবে, আপনারা বলছেন না? আপনি জানেন যে আপনারে লটকাইয়া পিটাই ছিল না মঈন? আপনাদের ওখানে প্রধানমন্ত্রিত্ব দিলেও কি করবে আপনারা কি জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না, সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না। ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে। ওই যে এখন বলতেছে না মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, এরা বলতেছে না বিদেশি নাগরিক। তারেক রহমান সাহেব, আমি নিজে চেক করে দেখেছি। আমি একটা ল ফার্ম রান করি, আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোন জায়গার নাগরিকত্ব নাই। বৃহস্পতিবার রাতে
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ স্থানীয় শত শত মানুষকে নিয়ে আমাদের ফেনী, যে বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ড অঞ্চল, সেখানে খাল কাটার চেষ্টা করে। তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এসে বা প্রযুক্তি সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে খাল কাটার চেষ্টা করে। তারা আমাদের একটি বাঁধ কেটে বা একটি পাহাড়ি অঞ্চলের পথে মাটি কেটে তারা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটি চেষ্টা আটকে দেয় স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিজেপি, অর্থাৎ আমাদের সীমান্ত রক্ষীরা। এবং এই খবরটি ইতিমধ্যে অনেক জায়গায় প্রচার হয়েছে। ভারত বাংলাদেশকে নিয়ে কেন এই রকম নোংরা খেলা খেলছে, এটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। একদিকে নো ম্যানস ল্যান্ড যেটা ফেনীতে, সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পক্ষই ব্যবহার করতে পারে না, কিন্তু সেখানে ভারত কি করে ভারী যন্ত্রপাতি এনে সেখানে খাল কাটার চেষ্টা করে? ভারত কি খাল কেটে কুমির আনার চেষ্টা করছে? অন্যদিকে যখন বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রবল তোরে ঝড় হচ্ছে, তখন সেখানে পাহাড়ি সরু পথ কেটে দিয়ে তারা বাংলাদেশকে ভাসাবার জন্য ব্যবস্থা নেয়। সেটিও আটকে দেয় আমাদের জওয়ানরা স্থানীয় জনগণকে নিয়ে। এক কথা বলতে পারি, ভারত তবে কি পাগল হয়ে গেছে? কেন পাগল হবে না? যখন আমাদের তাবেদার শেখ হাসিনা বিদায় নিয়ে ভারতের কোলে গিয়ে উঠেছে, তখন বাংলাদেশ ভারতকে এখন টাফ টাইম দিচ্ছে। প্রফেসর ইউনূসকে নিয়ে ভারতের এখন যথেষ্ট মাথা ব্যথা। ইউনূস প্রতিদিনই এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে, আর ভারত এই বাংলাদেশের পক্ষে যাওয়ার সিদ্ধান্তগুলো তাদের প্রধান টেনশনের কারণ হিসেবে বিবেচনা করছে। প্রফেসর ইউনূসের সাথে চীনের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে জানা গেছে পাকিস্তান আর ভারত যুদ্ধে যে গেম চেঞ্জিং যুদ্ধ বিমান ছিল J-10C এবং J-17 থান্ডার, তো J-17 থান্ডার 30 থেকে 32টি বাংলাদেশ কিনতে পারে চীন থেকে। এই বিষয়টি নাকি প্রফেসর ইউনূস চূড়ান্ত করে এসছেন। আমি বলছি না, ভারতীয় গণমাধ্যম বলছে, প্লাস পাকিস্তানের গণমাধ্যমও এই তথ্য স্বীকার করেছে। তার মানে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে, রাফায়েলকে ভূপাতিত করেছে, S-400কে উড়িয়ে দিয়েছে, MiG-29কে উড়িয়ে দিয়েছে, Su-30কে উড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধ বিমান পেতে যাচ্ছে এখন বাংলাদেশ, চীনের তৈরি। তো এটি ভারতের ঘুম হারামের প্রধান কারণ। পাশাপাশি চিকেন নেক, এটি প্রায় 20-22 কিলোমিটারের যে ভারতীয় অঞ্চল, যেটা ভুটান, নেপাল, চীনের করিডোর বলা যায়, সে অঞ্চলে বাংলাদেশ চীনকে নিয়ে কি পরিকল্পনা করছে এটা ঠেকাতে ভারত নাকি রাফায়েল এবং S-400 মোতায়েন করেছে। এই খবরটিও দিচ্ছে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যম। যদিও কৌশলগত বা রহস্যজনক কারণে বাংলাদেশের গণমাধ্যম এই কথাগুলো জোরে সোরে বলছে না। বুঝতে পারছি না বাংলাদেশের মিডিয়া কোন কন্ট্রোলে চলছে। শিলিগুড়ি সীমান্তে, যেটার কথা বললাম যে 22 কিলোমিটারের মতো একটা অঞ্চল, ভারতের একটা গুরুত্বপূর্ণ পজিশন, এখানে তারা রাফায়েল এবং S-400 মোতায়েন করছে। আর বাংলাদেশ চীন থেকে কিনতে যাচ্ছে 17 থান্ডার। রয়েছে তুরস্কের ড্রোন, আরও আসছে তুরস্কের নতুন নতুন অস্ত্র বাংলাদেশে। তো এই পরিস্থিতিতে ভারত একটা বড় রকম টেনশনে আছে বাংলাদেশ ইস্যুতে। সেজন্যই ভারত বারবার বাংলাদেশের দ্রুত নির্বাচন চাইছে এবং রাজনৈতিক দলগুলোকে চাপ দিচ্ছে যে তোমরা দ্রুত নির্বাচন চাও এবং তোমরা ক্ষমতায় আসো, পরবর্তী তোমাদেরকে লাথি দিয়ে আমরা সরিয়ে আমরা আমাদের তাবেদার হাসিনাকে আবার বসাতে পারি। এটা হলো ভারতের গোপন পরিকল্পনা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।